সমুন্নত রেখেছেন এবং যে কোনো সময় আহ্বান করার সঙ্গে সঙ্গে দূর দূরান্ত থেকে আমাদের ডাকে সাড়া দিচ্ছেন, আমাদের কথা মতো বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। সেই জন্য আমরা জাতীয় পার্টির তরফ থেকে আপনাদের সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আবার জানাচ্ছি। আজকে জাতি একটা মহা দুর্যোগের মধ্যে কাল ক্ষেপণ করছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি। আমার ধারণা বাংলাদেশের বেশিরভাগ মানুষই আমার সঙ্গে একমত হবেন। মানুষের সাধারণভাবে যে কয়েকটি জিনিস রাষ্ট্রের কাছে প্রত্যাশা করে, আমরা বেঁচে থাকার জন্য যে সমাজ গঠন করি, রাষ্ট্র গঠন করি এবং রাষ্ট্রের সরকারকে আমরা মেনে নেই, এই সরকারকে কতগুলো দায়িত্ব দিই এবং সেই দায়িত্ব পালনের জন্য সরকারকে আমরা কর্তৃত্ব দিই। সেই দায়িত্বগুলির মধ্যে প্রধানতম দায়িত্ব হল নিরাপত্তা বিধান। যান মাল এবং ইজ্জতের নিরাপত্তা বিধান প্রত্যেকটি নাগরিকের সাধারণভাবে একটা প্রত্যাশা থাকে, সরকারের কাছে দাবি থাকে। তার জন্য সব ধরনের ব্যবস্থা সরকারকে গ্রহণ করতে হয় এবং জনগণ তার জন্য যথেষ্ট পরিমাণে ট্যাক্সের টাকা তাদের হাতে সমর্পণ করেন, তাদেরকে সব রকম ক্ষমতা দেন। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়ে গেছে তাতে যান মাল এবং ইজ্জতের নিরাপত্তা সম্পূর্ণভাবে বিধ্বস্ত। কেউ কোনো সময় নিশ্চিতভাবে বলতে পারবেন না যে উনি নিরাপদ আছেন, শারীরিকভাবে নিরাপদ আছেন, ওনার মান সম্মান নিরাপদ আছে, অথবা ওদের সহায় সম্পত্তি নিরাপদ আছে। কোন সময় থাকবে, কোন সময় থাকবে না কেউ বলতে পারছেন না। আইন রক্ষাকারী বাহিনীসমূহ সম্পূর্ণভাবে তাদের সম্পূর্ণ কার্যকলাপের মধ্যে একটা বিশৃঙ্খলা আমরা লক্ষ্য করছি। সব কিছু মনে হচ্ছে যেন ভেঙে পড়ছে। দুষ্টের দমন এবং শিষ্টের পালন, যেখানে রাষ্ট্রের কর্তব্য হওয়া উচিত, সেখানে আমরা অনেক ক্ষেত্রেই লক্ষ্য করছি যে দুষ্টের পালন এবং শিষ্টের দমন হচ্ছে। অনেক খুনি, ডাকাত, দাগী আসামি তারা বিভিন্নভাবে ঘুরে বেড়াচ্ছে, নির্বিঘ্নে চলাচল করছে। সেখানে নিরপরাধ, সম্পূর্ণ নিরপরাধ, যারা কোনো রকম কোনো ঝামেলার মধ্যে জড়িত না, এমনকি যারা রাজনীতির সঙ্গেও জড়িত না, কোনো কিছুর মধ্যে তাদের কিছু নেই, তারা দেশে বসবাস করতে চায়, সুখে শান্তিতে থাকার চেষ্টা করে, নিরাপদে থাকার, তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। নানানভাবে তাদের উপরে মামলা দেওয়া হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এবং এই মিথ্যা মামলা আইন রক্ষাকারী বাহিনী, যেগুলো শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা এমনিতে কার্যকর নয়, সেটা তো একটা জিনিস। কিন্তু আর একটা জিনিস আমরা এখন লক্ষ্য করছি, সেটা হলো তারা কিছু কিছু ব্যাপারে কার্যকর। সেটা হলো এই নিরীহ মানুষগুলিকে অনেক সময় অনেক অযথা হয়রানির শিকার করতে হচ্ছে তাদের কারণে। বিভিন্ন সময় তাদেরকে সবাই জানে মামলাগুলি ভুয়া মামলা, তারপরেও তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদের বাসায় গিয়ে তাদেরকে আটক করা হচ্ছে, আটক করার হুমকি দিয়ে তাদের থেকে অর্থ আদায় করা হচ্ছে। বিভিন্নভাবে ঘুষ বাণিজ্য চলছে। মামলা দেওয়ার ব্যাপারে কিছু লোক নিরাপদ মানুষের নামে মামলা দিয়ে সেখানে একটা বাণিজ্য সৃষ্টি করেছে। আবার সেই মানুষগুলি যখন বাসায় এসে ঘুমাতে চায়, তখন রাতের বেলা তার উপর হামলা, তার উপর নানান রকম নির্যাতন, তার উপর হুমকি, তাকে আবার সেখানে সেগুলো রক্ষা করার জন্য পয়সা দিতে হচ্ছে। মামলা যখন তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, ধরে নিয়ে যাচ্ছে আদালতে, সবাই জানেন যে এরা সত্যিকার অর্থে কোনো দোষী নয়। মোটামুটি সবাই আমরা জানি কোন লোক দোষী হতে পারে, কোন লোক দোষী নয়। যাকে বাদী, যে মানুষকে চিনে না, যে আসামিকে বাদী চিনে না, সেই আসামিকে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে এবং আদালতে তাকে কোনো রকম জামিন দেওয়া হচ্ছে না এবং তার এগেনস্টে এফআইআর করার জন্য অর্ডার দেওয়া হচ্ছে এবং সেখানে একটা বড় ধরনের বাণিজ্য হচ্ছে। যারা সেটা থেকে উদ্ধার করতে পারেন সেজন্য তারপরে জেলখানা নিয়ে যাওয়া হচ্ছে। জেলখানা নেওয়ার পরে জেলখানার মধ্যে পর্যন্ত তাদেরকে নানান রকমভাবে নিপীড়ন, নির্যাতনের শিকার হতে হচ্ছে। তাদেরকে অনেক ধরনের ঘুষ দুর্নীতির মাধ্যমে তাদেরকে বেঁচে থাকতে হচ্ছে, নানানভাবে তাদেরকে। তো এই ধরনের কতগুলি হয়রানিমূলক কাজ সমানে চলছে। কিন্তু স্বাভাবিকভাবে যে মানুষ, একটা নিরীহ মানুষ রাস্তা দিয়ে যাবে, তাকে যখন মারতে আসছে সেখানে আমরা কোনো আইন রক্ষাকারী বাহিনী দেখছি না। তাকে যখন খুন করতে আসছে তখন দেখি না। বাসের ভিতর ঢুকে যখন ছিনতাই করতে আসছে, মানে নারীদেরকে ধর্ষণ করার মতো ঘটনা ঘটছে বাসের ভিতরে, তখন করতে করতে কিন্তু আমরা সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের রক্ষা করতে দেখি না।
দেশে একটা ভয়াবহ আইন শৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একদিকে মানুষের উপরে অসহায় নিরপরাধ মানুষের নির্যাতন, আর একদিকে অপরাধীদের অভয়ারণ্য, মানে এখানে ভয়ের কিছু নেই, সেই অবস্থা দাঁড়িয়ে গেছে। সেটি এক জিনিস, এবং কে কাকে নিয়ন্ত্রণ করছেন আমরা জানি না, কার অধীনে কি হচ্ছে সেটাও আমরা বুঝতে পারছি না। সর্বক্ষেত্রেই একটা বিশৃঙ্খলা, যার যা দায়িত্ব মনে হচ্ছে সেই দায়িত্ব পালন করতে উনি অপারগ অথবা করছেন না, আমরা কাজ পাচ্ছি না। আর দ্বিতীয়ত হলো বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই। বাজারের জিনিসপত্রের দাম প্রতিদিনই বাড়বে, এটা স্বাভাবিক, অনেক সময় বাড়তে পারে। সরকারের একটা দায়িত্ব আছে যে যদি জিনিসপত্র মানুষের স্বাভাবিক তাদের যে আয় তার মধ্যে কিনতে না পারে, তাদের কিভাবে বাঁচবে তার একটা ব্যবস্থা করা। তার জন্য সরকার রেশন দিতে পারেন, বিভিন্নভাবে সহায়তা করতে পারেন। আমাদের আশেপাশে অনেক দেশে করছে, ভারতে করা হয়, বিনামূল্যে সমস্ত চাল ডাল দেওয়া হয়, বিনামূল্যে মানুষকে রাখা হয়, তাদের স্কুলের খরচ দেওয়া হয়, তাদের চিকিৎসার খরচ দেওয়া হয়, সরকার ক্যাশ টাকা দেন, ছেলে মেয়েদের বিয়ের খরচ দেন, এমনকি মানুষের মারা গেলে তাদের যে শেষ পর্যন্ত যে আয়োজন অনুষ্ঠান তার জন্য পর্যন্ত সরকার অর্থ ব্যয় করেন। আমাদের মানুষ না খেয়ে থাকছে, টিসিবি দিয়ে কতগুলো কার্ড দেওয়া হয় সেই মানধাতার আমল থেকে, যখন কোনো দরকার ছিল না, যখন মানুষের তেমনভাবে টিসিবি নিতে চাইতো না, তখন যেটা চালু করা হয়েছিল সেই সিস্টেমই এখন চালু করা হয়েছে। আমি এর আগে সরকারের সময় বলেছিলাম, হাসিনা সরকারের সময়, যে টিসিবি যেগুলো দিচ্ছেন দিনকে দিন লাইন বড় হচ্ছে, এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে শুধু গরিব মানুষ নয়, নিম্নবিত্ত নয়, মধ্যবিত্ত মানুষ আসছে। এখন আমি যেটা দেখছি সেটা হলো তার চেয়েও ভয়াবহ দৃশ্য। এখন দেখা যাচ্ছে যে মধ্যবিত্ত মানুষরা দাঁড়িয়ে থাকছে, শুধু না, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপরে আবার ফিরে আসছে, কিছু নিতে পারছে না টিসিবির থেকে লাইনে দাঁড়িয়ে যারা দিচ্ছে কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। যথেষ্ট পরিমাণ দেওয়া হচ্ছে না, এবং তাও যে দেওয়া হচ্ছে সেই অর্থটাও যে বিনা পয়সাতে নয়, বেশ দাম দিয়েই তাদের কিনতে হয়। তথাপি এই সাশ্রয় করার জন্য মানুষ এত কষ্ট করছে। জিনিসপত্রের দামের লাগাম নেই, দাম বাড়লে তার যে মানুষকে বাঁচানোর জন্য কোনো বন্দোবস্ত সরকার যেটা করছেন অপ্রতুল এবং একেবারে হাস্যকর। আর তারপরে যেটা হচ্ছে আর একটা বিষয়, আমরা সবসময় অনেক দিন থেকে একটা বিষয় সবসময় বলে আসছি, সেটা হলো মানুষের তরুণ সমাজ দিনকে দিন বিভিন্ন জায়গায় লেখাপড়া করছে, বিভিন্নভাবে বেড়ে উঠছে, তাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, তাদেরকে সামনের দিকে বাঁচার ব্যবস্থা করে দেন। দীর্ঘদিন আমরা গত সরকারের আমলে বলেছিলাম, এই সরকারের আমলে এসে কী দেখলাম, বাড়া তো দূরের কথা, চালু মিল ফ্যাক্টরি 20,000-25,000 মানুষ চাকরি করে, বিভিন্ন জায়গায় 10-15,000 লোক চাকরি করে, সেই সব মিল ফ্যাক্টরিগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে বিভিন্নভাবে। ইচ্ছা করলেই তাদেরকে চালু রাখা যেত, সরকার দায়িত্বশীল হলেই অন্তত চালু যে কর্মসংস্থান সুযোগগুলি সেগুলোকে চালু রাখার ব্যবস্থা করতে পারত। কিন্তু আমরা দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ্য করছি যেগুলো চালু ছিল সেগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে, অত্যন্ত খালি শুধু প্রতিহিংসার জন্য, তো ঘৃণার কারণে, ঘৃণা আর প্রতিহিংসা এই সরকারের একটা প্রচার করা, এবং সেগুলোকে নিয়ে একটা বিশাল একটা বাণিজ্য করা শুরু হয়ে গেছে। ঘৃণা এবং প্রতিহিংসাকে বাড়াতে হবে, এইটাই জন্য এখানকার আমাদের এখন ধর্ম হয়ে গেছে। কত ঘৃণা বাড়াতে পারো, কত প্রতিহিংসা নিতে পারো, এটাই হলো এখন রাজনীতি, এটাই হলো এখন সামাজিক নীতি। এটা এইভাবে কোনো দেশ চলতে পারে না। ঘৃণা মানুষকে আরো ঘৃণার সৃষ্টি করবে, যাকে আপনি ঘৃণা করবেন সে আপনাকে ঘৃণা করবে, যাকে আপনি প্রতিহিংসা নেবেন সে আপনাকে প্রতিহিংসা নেবেন। তাহলে এই প্রতিহিংসা এবং ঘৃণার রাজনীতির শেষ কোথায়? বন্ধ করতে হবে। এটা আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি, গত সরকারও করেছে। আমি তাদের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে, কিন্তু কথা হলো আমরা এখানে কোথাও না কোথাও সেটা আমাদেরকে থামতে হবে, যে পরবর্তীতে আমরা একটা শান্তির দেশ দেখতে চাই, আমরা ঘৃণার জায়গায় ভালোবাসা দেখতে চাই, আমরা প্রতিহিংসার জায়গায় সমঝোতা দেখতে চাই, বন্ধুত্ব দেখতে চাই। সকলে মিলে আমরা দেশকে, এটা আমাদের দেশ, সকলকে মিলে আমরা এই দেশকে আজকে সামনে এগিয়ে যাব, কিন্তু আমরা সেটা দেখছি না। ফলে আমাদের নিরাপত্তা নেই, আমাদের খাওয়া পড়ার ব্যবস্থা নেই, আমাদের চাকরি ভবিষ্যতের কোনো ব্যবস্থা নেই। এই পরিস্থিতিতে দিনকে দিন যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, সামনের দিকে ক্ষুধার্ত মানুষ বাড়ছে, ক্ষুধার্ত মানুষ, এই কথাটা আমি কয়েকবার বলেছি, ক্ষুধার্ত মানুষ, আর যদি আইন শৃঙ্খলা সঠিক না হয় তাহলে এটা সমাজের জন্য একটা বিপজ্জনক পরিস্থিতি।
ক্ষুধার্ত মানুষ, আইন শৃঙ্খলা যখন থাকবে না, তখন তারা বিভিন্নভাবে তাদের ক্ষুধা মেটানোর জন্য বিভিন্নভাবে সব ধরনের চুরি, ডাকাতি, রাহাজানি, যে কোনো ধরনের এবং যে কোনো সুযোগ নিয়ে তারা মানুষকে লুণ্ঠন করতে চেষ্টা করবে। এবং সেই ঘটনা ঘটছে, এবং সেই ঘটনা ঘটে যত এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে, আইন শৃঙ্খলা যত খারাপ হচ্ছে, তত ব্যবসা বাণিজ্য খারাপ হচ্ছে, তত মিল ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে। তাতে করে আবার বেকারত্ব বাড়ছে, আবার ক্ষুধা বাড়ছে, আবার আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। এবং আইন শৃঙ্খলা অবনতি হলে আবার জিনিসপত্রের দাম বাড়ছে, আবার ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাচ্ছে, আবার সেই জন্য বেকার সমস্যা বাড়ছে। তো এই দুষ্ট চক্রের মধ্যে পড়ে আমরা আস্তে আস্তে উপর থেকে, তলের থেকে গভীর তলে চলে যাচ্ছি। আমরা ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এখন আমি কি সঠিক কথা বলেছি? এই এই আবর্ত থেকে আমাদেরকে বেরোতে হবে। কিন্তু এটা যেটা বললাম, আবর্ত থেকে বেরোনোর পরিবর্তে আমরা ঘৃণার চাষ করছি, আমরা প্রতিহিংসার চাষ করছি, আমরা দেশকে বিভক্ত করেছি, আমরা দেশকে একতাবদ্ধ করতে পারিনি। কিভাবে দেশকে বিভক্ত করেছি? আমাদের ইচ্ছা মতো। যারা বলেছেন তারা নাকি আন্দোলন করেছে, আমরা আন্দোলন করেছি, আমরাও ছিলাম, আমাদের মানুষ মারা গেছে, আমাদের মানুষরা জেলে গেছে, কিন্তু ওনারা নাকি একই তারাই করেছেন, আর কেউ করে নাই। ওনারা যাকে বলবেন ফেসিবাদের বিরুদ্ধে, তারাই ফেসিবাদের বিরুদ্ধে, আর যাদের বলবেন ফেসিবাদের দোসর ফেসিবাদ, তারাই ফেসিবাদ এবং ফেসিবাদের দোসর করে ওনারা নিজের ইচ্ছায় দেশকে ভাগ করেছেন। এবং দেশের মধ্যে ঘৃণা, আপনি ফেসিবাদ বিরোধী, আপনি ফেসিবাদের দোসরদের উপরে ঘৃণা করেন, তাদেরকে প্রতিহিংসা নেন, তাদের পিছিয়ে লেগে যান, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেন, তাদের বিল্ডিং ভেঙে দেন। এই ধরনের রাজনীতি প্রচলিত করা হচ্ছে। এই ধরনের রাজনীতিকে আমরা প্রমোট করছি সরকারিভাবে। দুর্ভাগ্যের বিষয় হলো এইটাই। ফলে এই পরিস্থিতিতে যখন আইন শৃঙ্খলা নাই, যখন মানুষে মানুষে এমনিতেই রাহাজানি, চুরি বেড়ে যাচ্ছে, তখন আমরা রাজনৈতিকভাবে দেশে বিভক্ত করে দেশকে একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছি। এখন দেশকে আমরা গৃহযুদ্ধ নিয়ে যে দেশকে কি ফেইল্ড স্টেট করব? একটা ফেইল্ড স্টেট, ব্যর্থ রাষ্ট্র করার পরে তারপরে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? কোথায় যাব আমরা? আমাদের বউ ছেলে সামনের দিকে, আমাদের নাতি নাতনি কোথায় যাবে? কোন দেশে যাবে? কিন্তু যারা দায়িত্ব দিয়ে, যাদেরকে এত বছরের অপশাসনের পরে আওয়ামী লীগকে যখন আমরা সকলে মিলে, দেশবাসী মিলে সকলে বের করে দিয়ে মনে করলো আমরা এবার একটা স্বস্তি পাবো, কিন্তু আমরা স্বস্তি তো পেলাম না, আমরা পেলাম অস্বস্তি। এটা দুর্ভাগ্যজনক। এবং যারা এটা নেতৃত্ব দিচ্ছেন